আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের ন্যায় বাংলাদেশও ডায়াবেটিস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। 2019 সালের পরিসংখ্যানই বলছে বাংলাদেশে অন্তত 1,31,00,000 মানুষ ডায়াবেটিস আক্রান্ত। যদিও এই পরিসংখ্যানের বাইরে কত মানুষ যে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত প্রতিনিয়ত হচ্ছে সেটির কোনো সুনির্দিষ্ট হিসেব নেই। আরোগ্য নিকেতনের আজকের আমরা আলোচনা করব, আলোচনার বিষয় আমরা দিয়েছি ডায়াবেটিস ও সুস্বাস্থ্য। অনুষ্ঠানটি সহযোগিতা করছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, একাডেমিক পরিচালক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই অধ্যাপক ফারুক পাঠান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে পেয়ে অনেক দিন পর আপনার সঙ্গে আসলে কথা বলছি। ডায়াবেটিস ও সুস্বাস্থ্য আমরা নাম দিয়েছি। ডায়াবেটিসের সঙ্গে সুস্বাস্থ্যের সম্পর্ক, ডায়াবেটিস ছাড়া এবং ডায়াবেটিস সহ স্বাস্থ্যের কি ঘটনা আসলে ঘটে যায় যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এবারকার ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের থিম অর্থাৎ প্রতিপাদ্য বিষয় হলো ডায়াবেটিস এবং ওয়েলবিং, অর্থাৎ সুস্বাস্থ্য কাদের? ডায়াবেটিস রোগীদের জন্য। এই থিমটা মাথায় রেখে তারা এবারকার প্রতিপাদ্য বিষয় ঠিক করেছেন ওনারা। যদি এটাকে একটু ভিন্নভাবে বলি বা তাৎপর্যটাকে একটু ব্যাপক করি, তাহলে হলো যে সুস্বাস্থ্য, ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য রক্ষা করাটাই আমাদের সবার কাম্য। এটা ডায়াবেটিস রোগীদের জন্য ইম্পর্ট্যান্ট, আর যারা ডায়াবেটিস না তাদের জন্য ইম্পর্ট্যান্ট। দুদিক থেকে জিনিসটা আসে, এবং যারা আমরা সেবা দিচ্ছি তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয়, ব্যাপক অর্থাৎ জিনিসটা আসছে। সুস্বাস্থ্য মানে হলো সুনিয়ন্ত্রণ রাখা। ডায়াবেটিস রোগীদের কথা যে চিন্তা করি, সুনিয়ন্ত্রণের উপর নির্ভর করে আমার সুস্বাস্থ্যটা রক্ষা করা। সুস্বাস্থ্য বলতে একটা ফিজিক্যাল ওয়েলবিং, একটা মেন্টাল ওয়েলবিং একটা আছে। তার সাথে আমার সুস্বাস্থ্য রক্ষা না করতে পারলে, সরকার নিয়ন্ত্রণ না রাখতে পারলে আমার বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হবে, যার কারণে হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, চোখের সমস্যা, স্নায়ুর সমস্যা, পক্ষাঘাত, পায়ের পচন, অনেক ধরনের যেন ভয়াবহ জটিলতা আমাদের ডায়াবেটিস রোগীদের হয়। শুধু জটিলতা তো শুধু না, চিকিৎসা হয়, ব্যয় আছে, জটিলতার একটা ব্যয় আছে। এবং শুধু তাই না, আমার লাইফ এক্সপেক্টেন্সি যেটা বলি, আমার আয়ুষ্কাল কমে যাচ্ছে। আয়ুষ্কাল কমে যাওয়া মানে হলো, যদি একটা ডায়াবেটিস রোগীদের আয়ুষ্কাল 10 থেকে 15 বছর কমে যায়, if you compare with the নর্মাল পিপল, তো তার কার্যক্ষমতা তো কমে গেল। তো অর্থনৈতিক সাইডও আছে। তো ব্যাপকতা কিন্তু অনেক দিকে, একটা ফিজিক্যাল প্রবলেম, একটা মেন্টাল ডিস্ট্রেস, সেকেন্ড থিং হলো আমার যেটা হলো আমার কার্যক্ষমতা কমে যাওয়াটা, সব কিছু মিলেই একটা ডায়াবেটিস রোগীদের ভিতরে বিরাট একটা ভয়াবহ অবস্থান সৃষ্টি হয়। অবসাদ, ডিস্ট্রেস, অ্যাংজাইটি সব মিলিয়ে, অর্থাৎ মানসিক অবস্থান যদি ঠিক না থাকে তাহলে দৈহিক অবস্থান ঠিক থাকতে পারবে না, সুস্বাস্থ্য রক্ষা কখনই হয়ে পড়ে। কারণ অন্যদিকে যদি আমি সুস্বাস্থ্য ফিজিক্যালি যদি আমি ভালো না থাকি, তাহলে আমার মেন্টালি আমি অবশ্যই এটা ডিস্টার্ব হবে। তো দুটো মিলিয়ে আমরা সুস্বাস্থ্য কথা চিন্তা করছি। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য রক্ষার জন্য সুনিয়ন্ত্রণটার উপর বেশি জোর দিতে হবে। এই সুনিয়ন্ত্রণ যেসব পদ্ধতিগুলি আছে, এটা ডায়াবেটিস রোগীদের সেটা আমার বুঝাইতে হবে, চিহ্নিত করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, কাউন্সিলিং করা লাগবে, অর্থাৎ তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের যারা সেবা যারা দিচ্ছে তাদের একটা বিরাট ভূমিকা রয়ে গেছে, এবং সেই সময়টা দিতে হবে, ভূমিকাটা করতে হবে সহমর্মিতাভাবে, সহানুভূতি চিন্তা করে, সমবেদন চিন্তাভাবে, একটা মনোভাব নিয়ে তাদের প্রত্যেক যারা সেবাকারী যারা আছেন, সেবা দান করেন, তাদেরকে ডায়াবেটিস সত্যি এরকমভাবে মনোভাব সৃষ্টি করে তাদেরকে সাহায্য করাটাই আমাদের মেন উদ্দেশ্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ডাক্তার শাহজাদা সেলিম, এবার আইডিএফ আসলে যে থিমটি দিয়েছে বাংলায়, সেটি দাঁড়ায় সুস্বাস্থ্য রক্ষায় হোক আমাদের অঙ্গীকার। এই থিমগুলো আসলে কেন দেয়া হয়, বা এই থিম আসলে আমাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো সহযোগী ভূমিকা পালন করে কিনা বা কিভাবে করে? ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস শুরুতে বলে রাখি যে আমরা ডায়াবেটিস নিয়ে, আমরা এন্ডোক্রাইনের তো আরও অনেকগুলো এরিয়া আছে, ডায়াবেটিস প্রধান এরিয়া, অনেকগুলো কারণ আছে তার। আমি স্যারের সরাসরি ছাত্র, এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে নিবেদিত করেছেন, স্যার 1 নম্বরে আছে। আমি 2 নম্বর হতে চাই, এই স্বপ্ন আমার। আমরা দোয়া করছি যেন এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে স্যারের সাথে এই শেয়ার করার একটা সুযোগ পেয়েছি। এখন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন 1996 সনে প্রথম ওনারা অনুধাবন করলেন যে
পৃথিবীতে ডায়াবেটিসের যে ভয়াবহতা এটা কিন্তু রোগীকে, রোগীর পরিবারকে, আশেপাশের লোকজনকে, রাষ্ট্রকে বোঝানো যাচ্ছে না। তাহলে সারা পৃথিবীর সকল, শুধু রোগ নিয়ে কিন্তু না, বিভিন্ন ইস্যু নিয়েই বিভিন্ন সংগঠন কিন্তু একটা দিবস ঘোষণা করার চেষ্টা করে। দিবসটি ঘোষণা করলে এটি যদি বিশ্বের নিয়ন্ত্রণকারী সংস্থা বা দেশের সরকার যদি মেনে নেয়, তাহলে কিন্তু সকল অংশে পৌঁছাটা সহজ হয়ে যায়। আর এখানে পৌঁছা মানে কি, প্রথমত সচেতন করা। আর সচেতনের অনেকগুলো ইস্যুর মধ্যে একটা ইস্যু হলো যে ডায়াবেটিস হয়ে গেলে তারা একটা কিন্তু বলেছেন যে একজন মানুষ ডায়াবেটিস নেই, উনি আর একজন ডায়াবেটিস হয়েছে, শুরুতেই কিন্তু 6 বছরের আয়ু কমে যায়। যদি একবার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায়, আরও 6 বছর কমে, 12 বছর কমে গেল। তাহলে গড় পর্তায় 15-16 বছর আয়ু কমে যাচ্ছে। তাহলে এটা তো পরে হচ্ছে, কিন্তু তাহলে আগে কি করতে পারি? তাহলে আগে জীবনযাপনটা এমন হতে হবে যে ডায়াবেটিস না হতে পারে। তাহলে একজন মানুষের রোগ হয় না, তাকে কি আর সচেতন করা সম্ভব? তাহলে কখন সম্ভব? তাহলে সকল কনসার্ন গ্রুপ, সংশ্লিষ্ট সকল গ্রুপ যদি এটাকে মেনে নেয়, তাহলে সেই জন্যই কিন্তু দিবসগুলোকে করা হয়। তাহলে এই দিবসগুলো কিন্তু প্রতি বছর ওনারা যখন এই আগামী বছরের জন্য মানে একটু মনে করিয়ে দেয়া, হ্যাঁ, মনে করে দেওয়া, মানে এটাকেই এবার টার্গেট অ্যাক্টিভিটি হিসেবে নিয়ে আসছে। এবার যেটা করেছে এটা কিন্তু 1 বছরের জন্য নয়, পরপর 3 বছরের জন্য এটি। কারণ ওনারা কিন্তু 2টা জিনিসই ঠিক করে যে আমরা এই টার্গেট নিয়ে শুরু করছি, এতটুকু অ্যাচিভ করতে গেলে এতদিন লাগতে পারে, সেরকম একটা সম্ভাবনা। এটা কিন্তু ব্যক্তিগতভাবে করে না কেউ। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিও কিন্তু আইডিএফের একটা গুরুত্বপূর্ণ মেম্বার। আমরা সাউথ এশিয়ান রিজনে আমরা একদম কার্যকরী কমিটিতে স্যারের নেতৃত্বে আমরাও বাংলাদেশ থেকে আছি, আজাদ খান স্যার আছে। তো এরকম বিভিন্ন গ্রুপ তারা তাদের মতামতগুলো দেয়, ফাইনালি একটা কিছু দাঁড়ায়। তো এখন কিন্তু দেখা গেছে যে আমরা যদি একটা ডায়াবেটিসের রোগী চিকিৎসা করি, রক্তের গ্লুকোজ হয়তো কমলো, কিন্তু রোগী ভালো নেই, অথবা রোগী দ্রুত মারা যাচ্ছে, তাহলে কিন্তু লাভ হয়নি। তাহলে এখন সারা পৃথিবীর সকল রোগীর চিকিৎসার পদ্ধতি এমন হয়েছে যে কোয়ালিটি অফ লাইফও ইমপ্রুভ করতে হবে। তাহলে এটা কিন্তু, এই মেসেজটা খুব ছোট হলেও খুব সুদূর প্রসারী কিন্তু, যে আমরা এই রোগীটাকে চিকিৎসা করে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই, ওনার শারীরিক অবস্থা ভালো রাখতে চাই, মানসিক অবস্থা ভালো রাখতে চাই, ওনাকে প্রোডাক্টিভ লাইফ দিতে চাই, উনি পরিবারের একটা গুরুত্বপূর্ণ, দেশের এবং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ লোক হিসাবে সেবা দিবেন, কন্ট্রিবিউট করবেন। তো এতটা ব্যাপকতা নিয়ে কিন্তু এটি কাজ হচ্ছে, এবং এই জন্য চট করে হবে না বলে কিন্তু আইডিয়া পরপর 3 বছরের জন্য এটিকে ঠিক করেছে। এবার থেকে শুরু হলো 24, 25, 26, এই 3 বছর পর পর এইটা নিয়েই কাজ হবে। আমরাও কিন্তু এখানে করেছি, আমাদের বাংলাদেশে কিন্তু আমাদেরও গবেষণা আছে যে কতজনের কিডনি সমস্যা হচ্ছে, স্ট্রোক হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, কিন্তু একটা জিনিস সবসময় গুরুত্বের বাইরে থেকে যায়, এটা এবারে কিন্তু গুরুত্ব দিয়ে, সেটা হলো যে মানসিক সমস্যা। বারডেমে নিজস্ব গবেষণা আছে, আমরা কিন্তু বারডেম এবং অন্যান্য ডায়াবেটিস রোগীদের মধ্যেও গবেষণা করেছি যে যাদের খুব ভালো, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে করেছি আমরা, যে যত অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে তার অবসাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। এবং আরেকটা ইন্টারেস্টিং দেখেন যে একজন লোক, আজকে ওনাকে বলা হলো যে ডায়াবেটিস ধরা পড়েছে, তাহলে বারডেমের একটা গবেষণা আছে যে ওনার এই ডিপ্রেশনের মাত্রা কিন্তু আকাশে উঠে যাচ্ছে, আবার আস্তে 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 কমতেছে কিন্তু। তাহলে এই যে মাত্রা যে উঠে গেল, এটা কিন্তু ওনার পরবর্তী কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলছে। তাহলে একজন অবসাদগ্রস্ত লোক কি ভালো সেবা দিতে পারবে? সে ইঞ্জিনিয়ারই হোক, সে আপনি মনে করেন আপনার নিজের অবস্থান থেকে যে কোনো পরিবারেও খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবে না। তাহলে চিকিৎসা শুধু ব্লাড সুগার কমাইলাম, কোলেস্টেরল ঠিক করলাম, প্রেশার, এটা কিন্তু নয়। এবং মানুষটাকে ভালো রাখতে হবে, ওর নিজের থেকে ভালো থাকতে হবে, সমাজের জন্য একজন ভালো মানুষ হতে হবে, রাষ্ট্রের জন্য একটি মানুষ হতে হবে। এই সকল কিছুকে ধারণ করতে গেলে সুস্বাস্থ্যকে টার্গেট করতে হবে, ব্লাড সুগার কন্ট্রোল থেকে শুরু করে আস্তে আস্তে সব দিকে যেতে হবে। এটাই কিন্তু এবারে টার্গেট করা হয়েছে। আমি এই জায়গাতে একটু অধ্যাপক ফারুক পাঠান আপনার কাছে জানবো যে মানসিক রোগের বিষয়টি বা মানসিক অবসাদগ্রস্ততা, এটা তো একটু মানে কম গুরুত্ব আসলে পায়, একইভাবে মানুষের সেক্সুয়াল যে প্রোডাক্টিভিটির যে ব্যাপার, সেখানে আসলে এফেক্ট করে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডক্টর সেলিমের সুতোতে বলছি যে থিম নিয়ে কথা বলেন, কেন থিম তৈরি করা হয়। এটা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল একটা থিম হয়, অর্থাৎ নেশনকে রিপ্রেজেন্ট করার জন্য। তো না, আইডিএফ একটা নেশনকে রিপ্রেজেন্ট করে, আর অর্গানাইজেশন, নেশন ওয়াইড অর্গানাইজেশন, ঠিক তেমনি WHO ন্যাশনাল অর্গানাইজেশন। তারা থিম কেন বানায়? থিমটা বানায় যেসব বিষয় পাবলিক হেলথ ইস্যু, সোশ্যাল হেলথ ইস্যু, সেইগুলিকে তারা থিম তৈরি করে টু মেক অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, একটা বিষয় হলো। সেকেন্ড পয়েন্ট হল, আমরা যদি চিন্তা করি WHO যে মিলেনিয়াম গোল যদি আমি অ্যাচিভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইকোনমিক সাইড থেকে চিন্তা করতে হয়। ইকোনমিক সাইড বলতে এটাই বোঝায়, যেমন ডায়াবেটিস কথা বলছি, ডায়াবেটিস রোগীর সঙ্গে যেভাবে বাড়ছে, যেটা চিন্তা করি, তার একটা খরচ আছে,
সেকেন্ড পয়েন্ট হলো যে কমপ্লিকেশনগুলো হচ্ছে তারও একটা খরচ আছে, শুধু তাই না, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ম্যান পাওয়ার তৈরি করা, ফ্যাসিলিটিস তৈরি করা আছে, আমাকে অনেক হসপিটাল তৈরি করতে হবে, নার্স তৈরি করতে হবে, প্যারামেডিক্স তৈরি করতে হবে, ডাক্তার কনসালটেন্ট তৈরি করতে হবে, ওষুধপত্র আসতে হবে। এই যে ব্যয়। আচ্ছা, থার্ড পয়েন্ট হলো যে আমার যেটা বললাম, যে প্রথম থেকে বললাম, যেটা আমার হলো জীবনী শক্তি, যেটা আমাদের যে কর্মক্ষমতার যে এইজটা অনেকখানি লোপ পায়। তো সব মিলিয়ে যদি আমি চিন্তা করি ব্যয়টা, এক্সপেন্স ইজ মোর হায়ার দেন হোয়াট উই থিঙ্ক, ডাইরেক্ট এক্সপেন্স একটা হলো ইনডাইরেক্ট এক্সপেন্স যদি চিন্তা করি, সে হিসেবে প্রবলি ইন ফিউচার যে বাল্ক আসছে তাতে আমাদের হেলথ সেক্টরে যে খরচটা বাড়বে তাতে আমাদের মিনিমাম গোল অ্যাচিভ করার খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য শুধু খালি ডায়াবেটিস ফিল্ড না, অল ফিল্ড যেখানে আমরা পাবলিক হেলথ ইস্যু হিসাবে চিন্তা করি, সেখানে আমরা WHO বা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন একটা থিম চিন্তা করে, একটা বিষয় হলো। সেকেন্ড বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, ভয়াবহতা কোথায় যেটা আসছে, ভয়াবহতা আসছে যে আমরা যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের তথ্য দিচ্ছেন, আসল তথ্যটা কিন্তু সঠিক তথ্য নয় আমি মনে করি। আমরা 3-4 বছর আগে একটা সার্ভে করেছিলাম প্রায় 1 লক্ষ অ্যাডাল্টের উপরে, যারা জানে না তার ডায়াবেটিস আছে, এই ধরনের অ্যাডাল্টের উপর আমরা সার্ভে করেছিলাম। ব্লাড সুগার দেখি তার কেমন ডায়াবেটিস আছে, নিয়ারলি 25% অ্যাডাল্ট পপুলেশন ইজ ফাউন্ড টু বি ডায়াবেটিস, বাট দে ডোন্ট নো ইট। একটা হলো নো ইট, তার জানে না, এবং সে যার বলা হয় 50 to 60% ডায়াবেটিস রোগী জানে না তার ডায়াবেটিস আছে। আমাদের ক্ষেত্রে 25% অ্যাডাল্ট অলরেডি ডায়াবেটিসে ভুগছেন, কিন্তু তার জানে না এবং ডাক্তার কাছে যাচ্ছেন না। তাহলে কি, যখন ধরা পড়বে তারা অবশ্যই সাম কমপ্লিকেশন নিয়ে আসবে। আমরা দেখেছি 30 to 40% ডায়াবেটিস রোগী ফ্রম অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস তারা একটা কমপ্লিকেশন নিয়ে আসছে। আবার অন দ্য আদার হ্যান্ড যারা হয়ে গেছে সুনিয়ন্ত্রণ রাখার না কারণে তাদের কিন্তু কমপ্লিকেশন হার নিয়ারলি 60% আফটার 5 to 10 years। তাহলে এই যে কমপ্লিকেশনগুলি নিয়ে নিশ্চয়ই এটা ভয়াবহ একটা ব্যাপার। একদিকে হলো আমরা জানি না আমার রোগ হয়েছে কিনা, 2 নম্বর আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে সেই জিনিসটা আমরা আসছি না। সে দুটাই মিলেই কিন্তু ভয়াবহতা জিনিসটা আসছে। যেটা আপনার কোশ্চেন ছিল, যেটা সেক্সুয়াল এরিয়াতে আসলে কেমন অসুবিধা, যে মেন্টালি একটা প্রবলেম, যেটা বললাম আপনার অ্যাট দ্য বিগিনিং আমার একটা মেন্টাল লেগনি আসছে। প্রথমে আমি রিভোল্ট করি, আমি মানতে চাই না আমার ডায়াবেটিস আছে। যখন ডায়াবেটিস মানলাম, যখন সুগার নিয়ন্ত্রণ থাকে না তখন এটা বিষণ্ণতা আসছে। তো সব মিলে যখন সুগার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার মধ্যে বিভিন্ন জটিল সৃষ্টি হয়। জটিলতা বলতে কী বোঝায়? জটিলতা বলতে অনিয়ন্ত্রণ শর্করার কারণে যে রক্তের শিরা আছে, এই শিরাতে আমার প্রবলেম হয়, রক্ত চলাচল, ধমনীতে আমার রক্ত চলাচল কমে যায়, একটা পার্ট। সেকেন্ড পার্ট নার্ভের ফাংশন কমে যায়। এই দুটাই মিলে ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে আমার যে সেক্সুয়ালি প্রবলেম, যেটা আমার ইরেকটাল যেটা পয়েন্টটা আছে, ইরেকটাল পয়েন্টটা আমার দুটা পার্টে, একটা হলো ভাস্কুলার সাপ্লাই ঠিক থাকতে হবে, অন্যদিকে আমার নার্ভাস সিস্টেম ঠিক থাকতে হবে। ডায়াবেটিসের কারণে, অনিয়ন্ত্রিত থাকার কারণে আমার ভাস্কুলার সাপ্লাই কমে যায়, অন্যদিকে আমার নার্ভের ফাংশন কমে যায়। দুটাই মিলে আমার ইরেকটাল ডিসফাংশন। এবং ইরেকটাল ডিসফাংশন খুব কমন ডায়াবেটিস রোগীদের জন্য। আমরা অনেকগুলো স্টাডি করেছি, তারা দেখা যাচ্ছে আপনার মেললি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ডায়াবেটিস পেশেন্টে অ্যাট দ্য বিগিনিং, আবার আফটার 5 to 10 years তাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বা ডায়াবেটিস রোগীদের মেল পেশেন্টের ভিতরে ইরেকটাল ডিসফাংশন। তার এটি ডিসফাংশন হলে সে মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হয়, তার আরও ডিস্ট্রেসটা বাড়ে, তারপর সে আবার অনিয়ন্ত্রিত হয়ে যায় ডায়াবেটিস। কারণ যে নিয়মগুলি আছে ডায়াবেটিসের পদ্ধতিগুলি, খাবার নিয়মটা মানছেন না, সুষম খাদ্য খেতে হবে সেটা উনি মানছেন না, সেটা অস্বাস্থ্যকর খাবার দিকে ঝুঁকে পড়ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার সেটা করছেন না, দেখা যাচ্ছে হয়তো 1 দিন করলেন, 3 দিন করলেন না, কারণ মানে এখানে রেগুলার হতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সুগার নিয়ন্ত্রণ রাখার জন্য। রীতিমতো মনিটরিং করা দরকার ব্লাড সুগার, সেটা করছেন না, ওষুধ সাবান ঠিকমতো করছেন না এবং ডাক্তার কাছে সচেতন হচ্ছেন না। তখন হয়তো 3 দিন খালো ওষুধ খালো, 1 দিন খাইলো না, অথবা ইনসুলিন কথা দেওয়ার তার নিয়ম আছে, তার দরকার ইনসুলিন সে নিল না, সব যে আবার অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আবার সেক্সুয়াল প্রবলেমটা আরও বেশি প্রকট হয়। সো সেক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হলো সরকার নিয়ন্ত্রণ থাকলে অবশ্যই ডায়াবেটিস রোগীদের, এবং সে নিয়ন্ত্রণটা হতে হবে ফ্রম দ্য বিগিনিং। যদি আমি 5 বছর পরে নিয়ন্ত্রণ শুরু করলাম তাহলে হবে না। ফ্রম দ্য বিগিনিংকে রোগীদের বলতে হবে যে আপনি ফ্রম দ্য বিগিনিংতে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে আপনার শুধু খালি সেক্সুয়াল প্রবলেম, ইরেকটাল ডিসফাংশন না, সব ধরনের কমপ্লিকেশন থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার শাহজাদা সেলিম, আপনার কাছে জানবো যে বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই বলা যায় আসলে যে কয়েকটি রোগ নিয়ে মানে আমাদের যারা প্রাণপুরুষ ছিলেন, যারা বেশি চিন্তা করেছেন, এর মধ্যে ডাক্তার ইব্রাহিম স্যার অবশ্যই এটি নিয়ে আসলে অনেক আগে ভেবেছেন।
এত ভাবনার পরেও মানে এই রোগকে আসলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কেন ব্যর্থ হয়ে যাই বারবার, মানে কি কারণ বলে মনে এটা করেন? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বিশেষ করে আজকে ডায়াবেটিস দিবসে এটি আর একজন প্রাণপুরুষ আমাদের কাছে আছেন। জি, এটি আমাদের বোঝাটা খুব দরকার আছে। এখন ডায়াবেটিসের চিকিৎসক, আমরা তো চিকিৎসক, তাহলে আমরা কিন্তু একটা অংশ সেবা গ্রহীতা দাতা, কিন্তু সেবা গ্রহীতা যে কাজটা কিন্তু তার। তো ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু এরকম না যে আমি একটা জ্বর আসছে প্যারাসিটামল দিলাম, আপনি 7 দিন খাবেন সেরে যাবে। চিকিৎসা শুরু মানে কার্যক্রম শুরু, তারপরে চলবে কতদিন, এখন পর্যন্ত প্রায় রোগী যতদিন বেঁচে থাকবে ততদিনই চলবে। তাহলে প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, ঘন্টা, দিন, মাস এই কাজটি করতে হবে রোগীকে। তো সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলো বলতে পারি, আমি স্যারের আন্ডারে স্যারের সুপারভিশনে আমার এমডি থিসিস করেছি, ফ্যাক্টরস অফ ফেলিয়ার অফ ডায়াবেটিস কন্ট্রোল, এবং আমার এই থিসিসটা আমেরিকাতে বেস্ট পেপার হিসেবে $4000 অ্যাওয়ার্ড পেয়েছিল তখন। আচ্ছা, আমরা কিন্তু সেখানেও দেখেছি। তাহলে 1 নম্বরে হলো এডুকেশন সংক্রান্ত সমস্যা। এডুকেশন মানে অন্য এডুকেশন নয়, ডায়াবেটিস এডুকেশন। তাহলে ডায়াবেটিস এডুকেশন মানে রুগীকে বুঝিয়ে দিতে হবে যে আপনার রোগটা এরকম, আপনি এই ঝুঁকিতে আছেন, পরবর্তীতে ব্যর্থ হলে এরকম ঝুঁকি আছে সামনে, কন্ট্রোলটা করতে হবে, এইটা আপনার টার্গেট করতে গেলে খাবার এরকম হবে, শারীরিক শ্রম এরকম হবে, ওষুধ এরকম হবে। কিন্তু বারডেম যেখানে কাউন্সিলর নিয়োগ করে আলাদা করে একটা মানুষকে বোঝাচ্ছে, সরকারি পর্যায়ে এরকম কোনো সিস্টেম কেন আসেনি? এখানে আসতে চাচ্ছি। তাহলে এটা করে কিন্তু আমি আজকে রোগীটাকে দেখলাম, তাকে আবার নির্দিষ্ট একটা সময় 3 মাস হতে পারে, 2 মাস হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য পেশেন্টস কন্ডিশন, পরবর্তী ভিজিটের জন্য তাকে আসতে বলা হবে। এখন মাঝখানের সময়টাতে কী করবে, উনি বাড়িতে চলে গিয়ে এইভাবে জীবনযাপন পরিবর্তন করবেন, যে পরিবর্তনটা ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হবে। কিন্তু এইখানে মূল ধাক্কাটা কিন্তু আপনি যদি স্যারেরা যে গবেষণা করেছেন তাতে 2.5 কোটির মতো বা আরেকটু বেশিও হতে পারে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসের রোগীর সংখ্যা। সকল রোগীকে যদি আমরা একটা প্রশ্ন দিই এরকম যে ডায়াবেটিস সংক্রান্ত শিক্ষা আপনার কতটুকু, অধিকাংশের কিন্তু খুবই কম হবে। আমার থিসিসে কিন্তু তাই ছিল যে মাত্রা কিন্তু খুবই কম। তাহলে কাউকে কাউকে তথ্য দেওয়া হচ্ছে, কাউকে কাউকে দেওয়া হচ্ছে না। বারডেম যে কাজটা করছে, উদ্ভূত রোগীদের জন্য একটা এডুকেশন সিস্টেম চালু করেছে। তো এটা তো বারডেম ডায়াবেটিস সমিতি, এখানে রোগী তো 2.5 কোটি, তো 2.5 কোটি রোগী কিন্তু চিকিৎসা পাচ্ছে। আমরা 310 জন এন্ডোক্রাইনের বিশেষজ্ঞ আছি, তাহলে আমরা কিন্তু লেস দেন 0.01% রোগী দেখছি, বাকি রোগী নন এন্ডোক্রাইন অন্যরা দেখছে। কেউ কেউ হয়তো ডাক্তারের কাছেই যাচ্ছে না, নিজে নিজে ওষুধ খাচ্ছে। তাহলে এই টোটালটা কিন্তু শিক্ষার বলয়ে ডায়াবেটিস এডুকেশনের বাইরে থেকে যাচ্ছে। স্যার, আমি এইখানেই একটি প্রশ্ন আসলে করতে চাই যে সেটা বারডেমকে আমি আসলে এই দায়িত্ব দিতে চাচ্ছি না, বা সরকার মোটা দাগে মানে সুনির্দিষ্ট স্বচ্ছ তথ্য তৈরি করা, মানে এমন না যে গণমাধ্যমে একটা প্রোগ্রাম করলো আর তথ্য তৈরি হয়ে গেল, ব্যাপারটা এরকম না যে আমার কোন 100টা প্রশ্নের জেনারেল উত্তর মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত যে কোনো মাধ্যমে, মানে সেটি গণমাধ্যম হতে পারে বা অন্য কোনো, এই তথ্যটা কি আসলে কেউ তৈরি করেছে কিনা? না, এটা আপনি যেভাবে বলছেন এইভাবে না, কিন্তু একটু অন্যভাবে আছে। কাজটি শুরু হওয়ার প্রক্রিয়াতে আছে। কেমন স্যার, কি শুরু হচ্ছে? যে নন কমিউনিকেবল ডিজিজ, মানে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ডিজি হেলথের যে শাখা আছে, প্রফেসর রুবেদ আমিন স্যারের নেতৃত্বে, আমরা স্যারও ছিলেন, আমরাও ছিলাম, আরও ডায়াবেটিক সমিতি ছিল, আমরা এন্ডোক্রাইন সোসাইটি ছিলাম। আমরা কিন্তু অনেক দিন পরে চেষ্টার পরে ওনাদেরকে বোঝাতে সমর্থ হয়েছিলাম যে ডায়াবেটিস নিয়ে একদম কমিউনিটি ক্লিনিকে কাজ শুরু করতে হবে। তো ওনারা কমিউনিটি ক্লিনিকে যেতে পারেনি, ওনারা উপজেলাতে পর্যন্ত এনসিডি কর্নার করেছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে ডায়াবেটিস রয়ে গেছে। এবং এখানে কিন্তু ওনারা একটা গ্লুকোমিটার দিচ্ছেন, 2টা ট্যাবলেট দিচ্ছেন ডায়াবেটিসের ফ্রি। কিন্তু আমরা যেটা চেষ্টা করতেছি, আমরা আমাদের সোসাইটি থেকে প্রস্তাব দিয়েছি, যদি আপনারা চান, মানে সরকার যদি চায়, তাহলে আমাদের পক্ষ থেকে কেউ না কেউ ওই এলাকাতে, মনে করেন একটা ডিস্ট্রিক্টে গিয়ে ওখানে যারা সেবা দিচ্ছে তাদেরকে আমরা এই এডুকেশনটা দিলাম। মানে আপনাদের সোসাইটি দিবে সরকারের উদ্যোগে, কিন্তু কারণ এটা আমরা কিন্তু করার কেউ না, সরকার যদি উদ্যোগ না নেয়। আমরা করলে এই যে আজকে যেরকম হচ্ছে যে আমরা এই টিভিতে একটা আলোচনা করছি, এর মধ্যে একটা মানুষের কাছে থেকে যাচ্ছে, কিন্তু সরকার যখন করছে এটা সকল মানুষের কাছে যাবে। অবশ্যই ওনারা কিন্তু নীতিগতভাবে মেনে নিয়েছেন, কাজটা শুরু হয়নি। কিন্তু যেটি হয়েছে যে 1-2টা মেসেজ কিন্তু সরকারি যে মোবাইলে মেসেজ যায়, ওখানে 1-2টা মেসেজ আমরা এখন ঢোকাতে সমর্থ হয়েছি। আরো বেশি দরকার। আমরা এত খুশি এই কারণে যে এখন পর্যন্ত এটাকে কেউ মেনেই নেয় যে এরকম নিয়ে কাজ করা দরকার, কাজটি করা দরকার, সেই স্বীকৃতি আমরা পেয়েছি, কিন্তু কাজ কিন্তু শুরু হয়নি। শুরু হওয়ার প্রক্রিয়া আমরা রয়ে গেছি। দেখো, যেহেতু রুবেদ আমিন স্যার নাই, অন্য কেউ হয়তো আসবে, এখন কিন্তু ওটা প্রোগ্রামে ঢুকে গেছে, এখন কিন্তু থেকে যাবে। এবং আমরা তো আরো দীর্ঘদিন এই কাজটির সাথে যুক্ত থাকতে চাই, যেই থাকুক সেই কেউ না কেউ এই কাজটি করবে, আমরা আশাবাদী। আরেকটি হলো যে
মূল কাজটি করতে হবে একটু আরও নিচে থেকে শিক্ষা ব্যবস্থাপনায়। জি, ডিজি হেলথ কিন্তু সেটাও মেনে নিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত করে যে 6, 7, 8, 9 একটা শুধু ক্লাস 8-এ একটা দুটো তথ্য দেওয়া আছে এখন। তো এটাকে যদি আরও ক্লাস ভিত্তিক, বয়স ভিত্তিক, তাদের মেধার লেভেল হিসাব করে আমরা যদি ঢোকাতে পারি, এটা হবে মূল কাজ, যে ফিউচার জেনারেশনকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করা, বরং মানে অসংক্রামক রোগের একটি চ্যাপ্টারই আসলে হতে পারে। হ্যাঁ। তো এটাও কিন্তু ওনারা মেনে নিয়েছে, একটা জায়গায় ঢুকতে পেরেছি আমরা, সেগুলো ফল পেতে হয়তো 20-30 বছর লেগে যাবে, কিন্তু আমরা খুশি যে চেষ্টা করতে হবে, ঢুকতে পেরেছি আর কি। আমি অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, আপনাকে খুব সাধারণ প্রশ্ন আমার করতে মন চাইছে না, যেহেতু আপনাকে আমরা পেয়েছি। আমি জানতে চাই যে আসলে ডায়াবেটিস রোগীদের এই যে চিকিৎসা করতে গিয়ে এই যত অঙ্গহানি হয় বা তাদেরকে আইসিইউতে থাকতে হয়, আমি বারডেমে এমনও দেখেছি যে আইসিইউ থেকে বের হয়ে আসছেন, আবার তাকে আইসিইউতে যাওয়া লাগছে একটা ইন্টারভেলে আর কি। তো এর যে লোড, এর যত খরচ, এটার যত মানে পরিধি, মানে রিস্ক গ্রুপকে বা এই 3 কোটি মানুষকে, বা আমরা সর্বোচ্চ আরেকটু বাড়িয়ে যদি 5 কোটি মানুষেরও যদি আমরা স্ক্রিনিংটা কোনোভাবে নিশ্চিত করতে পারি কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে, এই খরচটা আসলে ওই খরচের থেকে অনেক কম কিনা, বা এটি আসলে করা যায়? ডেফিনেটলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। শুধু তাই না, কস্ট এফেক্টিভ, কারণ অনেকগুলো স্টাডি আছে পৃথিবীতে যে এটা প্রিভেন্টিভ করাটাই বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রশ্ন উত্তর দিচ্ছি, যেটা আমি আগে প্রথম থেকে বলেছিলাম যে আমাদের সার্ভেতে প্রায় নিয়ে এই মুহূর্তে 3 কোটি ডায়াবেটিস রোগী আছে। সেই হিসেবে চিন্তা করলে আমরা বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, তার অঙ্গ সংস্থান, এত বড় নেটওয়ার্ক থ্রুটা কান্ট্রি, পৃথিবীতে আর বড় নেটওয়ার্ক কোথাও নাই ডায়াবেটিস সার্ভিসে সারা পৃথিবীতে। এটা একটা এক্সাম্পল। গভর্নমেন্ট লেভেলে অনেক জায়গাতে ডায়াবেটিস সার্ভিস দিচ্ছে। সব মিলেইয়া আমরা নিয়ারলি 70 লক্ষ রোগীর ট্রিটমেন্ট আওতায় নিয়ে আনতে পারছি, বাকি কিন্তু আনতে পারছি না। তো ডেফিনেটলি এটা একটা ভয়াবহ ব্যাপার যে বাকি রোগীগুলো এখন আনটাচড। সেকেন্ড বিষয় হলো যে আমরা প্রিভেনশনটার দিকে যেভাবে বাড়ছে, প্রিভেনশন তো অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনেকগুলি প্রোগ্রাম হাতে নিয়েছে, তার মধ্যে একটা প্রোগ্রাম হলো ডোর টু ডোর, নট ইন দ্য সিটি বা আপনার উপজেলা লেভেল, মানে যারা গভর্নমেন্ট চিন্তা করছে যে উপজেলা আপনার কমিউনিটি ক্লিনিক তৈরি করা বা এনসিডি কর্নার তৈরি করছে, এটা গভর্নমেন্ট লেভেলটা তাদের আগাচ্ছে। আমরা তাদের সাথে সম্পৃক্ত, যে আমার বাংলাদেশ ডায়াবেটিস সমিতি সম্পৃক্ত আছে। তাছাড়াও আমাদের আরও কিছু প্রোগ্রাম রয়ে গেছে যেটা আমরা ডোর টু ডোর যেতে চাচ্ছি। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট টু দ্য পিপল। কারা করবে সেই ল্যাঙ্গুয়েজটা, কাদের ল্যাঙ্গুয়েজ মানুষ শুনবে, কাদের কথা মানুষ শুনে। ডেফিনেটলি আমাদের চিন্তা ভাবনা হলো রিলিজিয়াস লিডার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেক্টর, যেখানে রুগীরা, মানুষরা তাদের কথা শুনেন। সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে রিলিজিয়াস লিডারকে আমরা প্রশিক্ষণ দিব। অলরেডি আমরা শুরু করছি প্রোগ্রাম, ইমাম প্রজেক্ট নামে সেটাকে। সেই প্রজেক্টে আমাদের আমরা নিয়ে এলে অনেকগুলি আমরা পাইলট প্রজেক্ট করেছি। সেটা দেখাতে আমরা সমর্থ হয়েছি রিলিজিয়াস লিডারদেরকে শিক্ষা দেওয়ার পরে তখন খুতবা দেয়। একটা দিনে শুক্রবার খুতবা থেকে নিয়ে 3 লক্ষ মসজিদ আছে আমাদের এখানে। 3 লক্ষ মসজিদে দিয়ে আমরা 100 জন করে আমি ধরি, তো বিরাট পিপল সেখানে মেসেজটা যদি যায়। খুতবা মানে কি আমাদের ইসলামিক আলোকে, আমাদের কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে কথাগুলি আছে, সুস্বাস্থ্য রক্ষার যে পদ্ধতিগুলি, কিন্তু ইসলাম তো সব মিলেই, মসজিদ মানে তো খালি সুস্বাস্থ্য আমি না শুধুই আমি বলি না, আমরা ইমাম বাদ দিয়েও আমরা কিন্তু আমরা পুরোহিতদের চিন্তা টার্গেট করছি, আমরা আমাদের পাদ্রীর দিকে টার্গেট করছি, যাতে পিপুল শুনে। এটা হলো একটা মিডিয়া। এই যে করেছেন এই আলোচনা আমি ডায়াবেটিস সমিতির প্রেসিডেন্টের কাছে শুনেছি, কিন্তু মানে এটির ফিডব্যাক পেয়েছেন কি? ওকে, আমরা পাইলটিং করেছি, পাইলটিং করেছি আমরা রিয়ালি 30% আমরা ডায়াবেটিস রিডাকশন করতে সমর্থ হয়েছি। আমরা পাইলটিংয়ে যেটা হচ্ছে 6 মাসের পাইলটিং যেটা আছে, এটা ইফেক্টিভ, যেটা বোঝা যাচ্ছে। কারণ এটাকে আমরা আরও ব্যাপকভাবে করতে পারি, তো ডেফিনেটলি এই ইমামদের মাধ্যমে আমরা শনাক্তকরণ, প্রিভেনশন সাইড থেকে সুষম খাদ্য খাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এবং রেগুলার চেক আপ করা, এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি হাউ টু চেক ব্লাড সুগার, পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাদের রিপোর্ট করার চেষ্টা করছে। এটা একটা পার্ট। থ্রু ইমামের মাধ্যমে আমরা ডোর টু ডোর প্রিভেনশন সাইড চিন্তা করছি। সেকেন্ড পয়েন্ট হলো মা, আমাদের 50% আপনার মহিলা, তার তো একসময় একটা রিপোর্টকে লাইভে আসছেন, তার বাচ্চা আসবে, দেখা যাচ্ছে 26% প্রেগনেন্ট লেডি অলসো ডেভেলপ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড। এবং এটা কারণও নিশ্চয়ই একই কথা, যে মুটিয়ে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস একটা আছে, এবং তাদের তারাও কিন্তু আলটিমেটলি ডায়াবেটিস চলে আসবে ভবিষ্যতে, এবং যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে তারও ডায়াবেটিস সম্ভাবনা রয়েছে। তো আমরা উই হ্যাভ টার্গেটেড দ্য প্রেগনেন্ট লেডি, তাদেরকে বিফোর প্রেগনেন্সি, কারণ আমাদের প্রেগনেন্সি হলো সবচেয়ে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি। যে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি যদি আমরা প্ল্যান প্রেগনেন্সি করি, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ যদি তাকে মেসেজটা দিয়ে যে বিফোর গোয়িং টু প্রেগনেন্সি প্ল্যান করেন, এবং আপনি আগে নিজের স্বাস্থ্য ঠিক আছে কিনা আগে দেখে নেন, সেটা আপনার ওয়েট ঠিক আছে দেখে নেন, সেটা সেবা কিন্তু আমরা চালু করছি। এবং
যেটা যেটা কাজীরা আছে তাদের সেটা তাদেরকে মেসেজটা তারা দিচ্ছেন অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। তো এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট বিষয়। তাছাড়া বর্তমানে আমরা মোবাইল ভ্যান দুটা আমরা নিয়েছি, আমরা সারা বাংলাদেশে আমরা যাব, ডোর টু ডোর যাব, প্রতি ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে যাব মোবাইল ভ্যান নিয়ে, অল ইকুইপড। আচ্ছা। আমার ব্লাড সুগার থেকে শুরু করে আলট্রাসোনোগ্রাম, চোখের পরীক্ষা সব কিছু থাকবে সেখানে। একদিকে আমরা স্ক্রিনিং করব, কারা কারা আছে তাদের ট্রিটমেন্ট দেবো, অন্যদিকে যারা আসে না স্ক্রিনিংয়ে, যারা এখনও হয় না ডায়াবেটিস হচ্ছে, তাদেরকে আমরা বলবো হাউ টু প্রিভেন্ট। আমরা নিশ্চয়ই একটা এরিয়াতে আমরা এক মাস করে থাকবো, সো তো উই ক্যান কভার দ্য হোল। সো তো ইট ইজ দ্য ওয়ান অফ দ্য আনাদার পয়েন্ট যে আমাদের এটা কি সরকার করছে না সোসাইটি করছে? এটা আমাদের বাংলাদেশের ডায়াবেটিস সমিতি করছে উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট। ও আচ্ছা। স্যার আমি আলোচনায় আবারও ফিরে আসছি, আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরবো আলোচনায়। ডাক্তার শাহজাদা সেলিম, খুবই ভালো লাগছিল যে একেবারে অভিনব কিছু পদ্ধতি আসলে তৈরি করা হয়েছে। একইভাবে আমরা যেমন দেখি যে রমনা পার্কের সামনে বা বিভিন্ন গ্যাদারিং যখন হয়, সেখানে একটা মানুষের প্রবণতা দেখি যে না একটু টেস্ট করে যায় আর কি, যাদের আছে তারাও করে, একেবারে নতুন নতুন যারা তারাও করছে। আরও যে ম্যাস গ্যাদারিংয়ের যে জায়গাগুলো হয়, মনে করেন যে কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা উৎসব হচ্ছে, ইলিশ উৎসব হচ্ছে, এই জায়গাগুলোতেও সরকারি পর্যায়ে আসলে বসে মানে এই ম্যাস গ্যাদারিং এরিয়াতে আসলে এই শনাক্তকরণ প্রক্রিয়াটা আসলে বাড়ানো যায় কিনা আপনার? একটা স্টাডি পাবলিশ হয়েছে যে 61.5% ডায়াবেটিসের রোগী জানেন না ওনার ডায়াবেটিস আছে। স্যার বললেন যে যেভাবে বললেন যে 70 লক্ষ সেবার আওতায় আছে, তাহলে এরা কিন্তু শনাক্তকৃত, এদের মধ্যে কিছু সেবার আওতায় আছে নাই, তাহলে 10 জনের 7 জনই কিন্তু জানি না আমরা ডায়াবেটিস আছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন হিসাবে গড়ে অর্ধেক জানে না, কিন্তু আমাদের এখানে তার চেয়ে বেশি। তাহলে এটাকে যদি আমরা প্রথমে প্রতিরোধে আনতে চাই, তাহলে প্রথমত রোগ আছে কি না আমাকে 2 গ্রুপ করে ফেলতে হবে। তো যার রোগ হয়ে গেছে তাকে তো আর প্রাথমিক প্রতিরোধ করা যাচ্ছে না। এটা অনেকগুলো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন সরকারিতে কিন্তু বাৎসরিক স্বাস্থ্যের একটা প্রতিবেদন জমা দিতে হয়, এসিআর। এটাকে যদি আমরা কাজে লাগে, এটা কিন্তু আসলে কিন্তু কাজে লাগে তা নয়, কিন্তু তাকে হয়রানি করা হয়, শুধু তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটাকে যদি ওখানে কিন্তু স্বাস্থ্যের একটা জায়গা আছে, সরকারি প্রতিটি অফিস এর বাইরে বেসরকারি প্রতিটি অফিস সরকার কিন্তু তাদেরকে উৎসাহিত করবে, বাধ্য করবে যে প্রতিটি এমপ্লয়ির তাদের স্বাস্থ্যের হিসাবের মধ্যে অবশ্যই ডায়াবেটিস আছে কি নেই এটি থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এদের সবকায় স্কুলে যেটা করতে পারি যে ঝুঁকিপূর্ণ যাতে তাদের ঝুঁকি কম তাদেরকে বাদ দিতে পারি, কিন্তু তাদের একটা স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। তাহলে সুবিধাটা হচ্ছে কি এক জায়গা থেকে খরচ না দিয়ে, এক জায়গা থেকে জনবল ব্যবহার না করে বিভিন্ন জায়গায় খণ্ডভাবে হয়ে গেল, 1 বছরের মধ্যে দেখা গেল যে আমরা 70% মানুষের কিন্তু তথ্য পেয়ে গেছি। এরপরে যারা থাকবে যে কোনোভাবেই ধরা গেল না, তাদের জন্য কোন গ্রুপটা বাদ আছে তাদেরকে দেখে দেখে আমরা আগাতে পারি। আমরা কিন্তু একটা স্টাডি পাবলিশও করেছি, সেটা যে এটা অনেকের ক্ষেত্রে পরে কাজে লাগতে পারে, যে যারা হিল ট্র্যাক্সে আছে, তো হিল ট্র্যাক্সে ছাড় দিয়ে এর কথা বললেন, ওই ভ্যান নিয়েও কিন্তু যাওয়া যাবে না, আবার এত দূরে দূরে বাড়ি যে ওখানে কভার করাটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তো আমরা রাঙামাটি, কক্সবাজার এবং বান্দরবনের ওদের হিল ট্র্যাক্সের আমরা আগে থেকেই পাইলটিং করে ওখানে বাজারের ডেটগুলো ঠিক করেছি, যে কোন বাজারে কতজন মানুষ আসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আসে, এবং সব কয়টা বাজারে কিন্তু খুব ভোরবেলা শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমরা ওখানে আগের দিন গিয়ে সব সেট আপ করে বসে থাকতাম এবং মাইকিং করতাম, এবং ওই চেয়ারম্যানদের মাধ্যমে, কমিশনারদের মাধ্যমে মেসেজটা দেওয়া থাকতো যে আগামী দিন সবাই ওখানে যাবেন, আপনাদের সবার রক্ত পরীক্ষা করা হবে, ডায়াবেটিস আছে কি নাই। এটা কিন্তু সরকারি। এখন এই ভ্যানটা কোন জেলায় আছে স্যার? এখন তো স্যার আমাদের এখন শুরু করি নাই, আমরা রেডি হয়েছে, ইকুইপমেন্ট রেডি হয়ে গেছে, এটা আমরা শুরু করে দেব। এটা কিন্তু একটা দারুণ প্রোগ্রাম, ডব্লিউএইচও কিন্তু এটা করেছে কি যে, এবং এই প্রোগ্রামগুলি ডব্লিউএইচও না, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ইমাম প্রজেক্ট, এই মোবাইল এটা তো বাংলাদেশের আদলে করা, এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু অলরেডি কিন্তু এটা অ্যাডাপ্ট করে নিচ্ছেন এই মডেলগুলিকে। যেমন ইমাম প্রজেক্ট থেকে অনেক মুসলিম কান্ট্রি অলরেডি নিয়ে নিচ্ছেন, কাজী প্রজেক্ট অনেক জায়গায় অলরেডি নিয়ে নিচ্ছেন, এবং মোবাইল ফান্ডে যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে এটাও অনেক দেশে কিন্তু চলবে। এছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ ডায়াবেটিস সমিতি জানাতে আমরা অনেক কিছু চিন্তা করছি এটা নিয়ে, হাউ টু রিচ দ্য পিপল। সেখানে কিন্তু আমরা ডিজিটাল হেলথ সার্ভিসের কথা আমরা মাথায় ঢুকছি এখন, কারণ ডাক্তার কতজন আছে, ডাক্তার থেকে বেশি আছে আমাদের হেলথ প্যারামেডিক্স। এই প্যারামেডিক্স যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তারা ঢাকা আসা দরকার নাই রুগীদেরকে, ওরা প্রশিক্ষণ নিয়ে ওইখানে চেক করবেন,
চেক করে ডিজিটালি তারা পাঠা দেবেন, সেন্টারে পাঠা দেবেন। প্রত্যেক সেন্টারে বা ডিস্ট্রিক্ট লেভেলে সেন্টার থাকবে, সেখানে ডাক্তার আছেন, তাদেরকে পাঠিয়ে দিল, তারা ওইখান থেকে তার ট্রিটমেন্টটা প্রডিউস করে পাঠিয়ে দিল। রুগীটা ডাকার আসার চেয়ে ডিস্ট্রিক্ট লেভেলে আসার চেয়ে গ্রামে বসে সে ট্রিটমেন্ট পাচ্ছে থ্রু দিস মেকানিজম। সো আমরা ডিজিটাল হেলথ সার্ভিস চালু করছি। এখন তো অনেক কিছু ডিজিটালিও হয়, এটা অ্যাক্সে করতে গেলে ডিজিটালি আপনি পাঠাতে পারি, ব্লাড সুগার পাঠাতে পারি, এবং চোখের রিপোর্টটা পাঠাতে পারি, এমনকি আপনি সেটাও লাগে না, সেটা আমরা লাংস দেখতে পারি বাই সাম ডিভাইস মেথডে। আল্ট্রাসোনোগ্রাম আমরা ডিভাইস মেথডটা পাঠাতে পারি। সল ইনফরমেশন আমরা প্রত্যেক রুগীটাকে ফ্রম দ্য রিপোর্ট কর্নার থেকে পাঠিয়ে দিয়ে আমরা সেন্টারে পাঠাতে পারি। সেন্টার বিশেষজ্ঞ বসে আছেন, তারা ট্রিটমেন্ট দিয়ে আবার তাকে পাঠিয়ে দিবে। তাহলে এটাকে আরও একটু বেগবান হবে। থ্রু দ্য কান্ট্রি কিন্তু আমরা উই ক্যান কভার ইট। একটা জিনিস হাইলাইট করি, সেটা হলো যে ভ্যানের ব্যাপারটা। এটা কিন্তু ভীমোহন ওনারা বেঙ্গালুরে করেছে। একটা হাইলাইট করি, এটা কিন্তু পৃথিবীতে অন্য দেশ খুব ভালোভাবে নিয়ে। সেটা হলো ডায়াবেটিসের রোগীর রেটিনোপ্যাথি যখন হয়, অনেকগুলো রোগী অন্ধত্বের দিকে চলে যায়। তো এই রোগীটা কিন্তু শুরুতে টের পাবে না, অনেক পরে টের পাবে, তখন কিছু করার থাকে না। তখন এটা এআই বেসড স্ক্রিনিং এবং ট্রিটমেন্টের পদ্ধতি কী হবে, এটা আলটিমেটলি আমার এখানেও তাই হবে। যেটা হলো, মনে করেন একদম প্রত্যন্ত এলাকাতে ভ্যানটা গিয়েছে, একজন লোক আসলেন, ডায়াবেটিস আছে, খালি ওই মেশিনটা ওনার চোখে লাগাবে, এআই সরাসরি কিন্তু ক্যাপচার করে ফেললো। এবং এখানে একজনকে অ্যাসাইন করা থাকবে যে আজকে উনার এই 11টা থেকে 1টা পর্যন্ত উনি এই রিপোর্টগুলো অ্যানালাইসিস করবেন। রুগী কিন্তু ওখানে আসছে, উনি কিন্তু বিশেষজ্ঞ, উনি কিন্তু ওই আধা মিনিট 1 মিনিটের মধ্যে উনি বুঝে গেছে এই করতে হবে, পরবর্তীতে এই করতে হবে। রুগীটাকে হয়তো বলে যে আপনার খুব ভালো চলে যান, অথবা আপনার ডায়াবেটিস ভালো নেই, কন্ট্রোল করেন, অথবা আপনার চোখের জন্য অমুক সেন্টারে দিতে হবে। তাহলে রুগী কিন্তু 5 মিনিটের মধ্যে যে যেখানে আসছে সেখান থেকেই সর্বোচ্চ মানের এই চোখের সেবাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু বাংলাদেশ সরকারও অ্যাডপ্ট করবে কি করবে না, এরকম একটা দুটো অলরেডি কাজ চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইমেজ সিম্পল মোবাইল ফোন দিয়ে আমি ছবি তুলতে পারি, চোখে ফান্ডাসে ছবি তুলতে পারি। স্যার এটা নিজেই পারে কিনা? স্যার নিজের ব্যাপারে নিজে পারে। এরর থাকবে কি, কিছু টেকনিক্যাল এরর থাকবে, ওইটাকে ফাইনাল করবে একজন বিশেষজ্ঞ। তাহলে ও 90% কাজ কিন্তু এআই করে দিয়েছে, ওটা শুধু কনফার্ম করছে একজন বিশেষজ্ঞ। তাহলে কতটা লোড কমে গেল দেখেন। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তো শুরু হয়েছে এখনো, এটা চিন্তা ভাবনা চলছে, অলরেডি আমরা কাজ করছি এটার উপরে। স্যার আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে ডায়াবেটিস রোগীদের ড্রপ আউট হবার ক্ষেত্রে একটি বড় কারণ হচ্ছে যে অর্থনৈতিক কারণ। আসলে বারডেম হাসপাতালে যেমন আমরা দেখি যে 30% বা 33 বা এরকম অসহায় যারা টাকা দিতে পারে না, তাদেরকে আসলে সেবাটি আসলে দেওয়া হয়। কিন্তু তারপরেও মানুষের একটি অভিযোগ, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে তারা যে টাকাটা অন্যদের কাছে নেয় সেটি আসলে অন্য একটি সাধারণ হাসপাতালের মতোই। এখানে আসলে মেকানিজমটা আসলে কি, বা এটিকে আসলে আরও কমানো যায় কিনা? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা উত্তরের জন্য। এটা ক্রস ফাইন্যান্সিং মেথড, যেটা প্রফেসর ইব্রাহিমের মডেল। জি, যে উনি সেবা দেবেন ধনীদেরকে, এই সেবা থেকে যে টাকাটা পাবেন এই টাকাটা খরচ করবেন উনি পোরদের জন্য। ইট ইজ এ ক্রস ফাইন্যান্সিং, আর্ন ফ্রম দ্য রিচ পিপল, স্পেন্ড ফর দ্য পোর পিপল। এই মেথডটা নিয়ে কিন্তু আমাদের এই মডেলটা, ইব্রাহিম মডেলটা আসছে। এখানে যে টাকাটা আমরা বারডেম হসপিটাল যেটা আমরা পাচ্ছি ফ্রম দ্য পিপল সার্ভিস দিয়ে, এই টাকাটা বেশি অংশ যাচ্ছে কিন্তু আমরা পোর পিপলের কাছ থেকে। এটা খরচ কমানো খুব কঠিন ব্যাপার। কোনো এত লার্জ নাম্বার অফ পিপুলকে আমি এই আর্ন ফ্রম দ্য রিচ থেকে নিয়ে দেবো থেকে, এটা সম্ভব না একমাত্র বাংলাদেশ ডায়াবেটিস সমিতির পক্ষে। সেখানে অবশ্যই গভর্নমেন্টকে আপনি এগিয়ে আসতে হবে। কিন্তু আগে যেটা আমরা পেতাম এখন সেটা পাই না। গভর্নমেন্ট আমাদেরকে একটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করতে। এটা স্বপ্ন এটা ছিল যে আমি কোনো ডায়াবেটিস রোগী মারা যাবে না উইদাউট চিকিৎসা। ইভেন সেটা পুরো হয়, এমনকি আমরা আনএমপ্লয়েড আনফেড টাকা রাখা যাবে না। সারের মোটিভ ছিল এইটাই। কিন্তু এই মোটিভ পালন করতে গেলে যে টাকা পয়সা দরকার আছে সেটা ইজ নট পসিবল। বা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির পক্ষে এটা চালানোর পক্ষে একটা প্রাইমারি হিসাবে আমরা টাকাটা পাচ্ছি। এইভাবে আমরা রিচ পিপলদের কাছে টাকা কামাইনি আমরা কোর্স করছি। এটা কতক্ষণ সম্ভব? 30% করতেছি, এটা কম কিন্তু কম নয় আমি মনে করি। যদি আমি নন প্রাইভেট অর্গানাইজেশন চিন্তা করতে পারি, এখানে অবশ্যই গভর্নমেন্টকে আগে আসতে হবে। শুধু গভর্নমেন্ট সেক্টর না, আর প্রাইভেট সেক্টর আগে যেতে হবে। কিন্তু ট্রিটমেন্টটা হবে ফ্রি অফ কস্ট দিচ্ছি, বাট স্ট্যান্ডার্ড কখনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা ইম্পর্টেন্ট বিষয় সাজেস্ট ছিল যে আমি পোরকে যে ট্রিটমেন্ট দেবো, ধনীকে একই ট্রিটমেন্ট দেবো। তো না হয় তো রুগী আমার কাছে আসবে না, পোর হলে তো আসবে না। তবে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট মেনটেন করে আমাকে সেই সার্ভিসটা দিতে হবে। স্যার আমি এই মডেলে যেমন মানুষের যে মাইন্ডসেট, যে আমি বারডেমে গেলে একটা সামগ্রিক চিকিৎসা পাবো, এরকম সেন্টার বা এইভাবে ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সেটা হাতে গোনা হয়তো 2-4টা প্রতিষ্ঠান পাওয়া যাবে যারা এরকম সমন্বিত মডেলে আসলে সেবা দিচ্ছে। কিন্তু এটা জেলা শহরে তো আসলে এটি সম্ভব নয়। আবার হচ্ছে যে এখানে
একটি ভালো অংশ টাকা দেয়া লাগছে যারা আসলে দিচ্ছে, এরকম কি কোনো আসলে আলাদা করে কোনো একটা ইনস্টিটিউট আসলে করা যায় কিনা? এটা খুব ভালো প্রশ্ন, 2-3টা প্রশ্ন স্যারের সূত্র ধরে আপনার আগের খরচের সূত্র ধরে জি। একটা জিনিস আমি পরিষ্কার করি, তারপরে পরিকল্পনায় যাচ্ছি। সেটা হলো যেমন ধরুন ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল। নতুন নতুন যত ওষুধ আছে, নতুন ওষুধগুলো আরও ব্যয়বহুল। এখন রুগীরা ভাবে যে আজকে যে ওষুধটা একটু ঠিক পরে বাড়লে খরচ বাড়বে না, এখন তত কম পয়সায় চিকিৎসাটা সম্পন্ন করা যায়, এবং অনেক ডাক্তাররা কিন্তু সেটা করে। একটি গবেষণা হয়েছে, বিভিন্ন দেশেই হয়েছে, বাংলাদেশেও হয়েছে। দেখা গেল যে আমরা খরচটাকে বেশি গুরুত্ব দিয়ে একটা গড়পড়তা চিকিৎসা দিলাম। এখন মনে করেন 5 বছর 7 বছর 10 বছর চিকিৎসা দেওয়া হলো, তো 10 বছরে যদি হিসাব করি তো ওনার 10 বছরের যে পরিমাণ টাকা সেভ করা গেছে, এটার বিনিময়ে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ওনার আয়ু কমে গিয়েছে। কিন্তু এটাও বড় সমস্যা না, টাকার অঙ্কে যদি হিসাব করি, টাকার অঙ্কে ওর পরে ওনার হয়তো স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস সার্জারি করতে হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়েছে, শুধু টাকার অঙ্কেই খরচটা দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গেছে। বটেই। তাহলে এই ছাড় যেটা বললেন, আমরা সবসময় চেষ্টা করছি যে কোয়ালিটিটাকে কোনোভাবে ছাড় না দিয়ে কতটুকু করা যায়। এখন কোয়ালিটিতে যদি ছাড় না দেই, টাকার উৎস নেই, সকল টাকাই রুগীর পকেট থেকে যাচ্ছে, রুগী তো সবসময় পারবেন না। এবং এটি দেখা গেছে যে সারা পৃথিবীতে স্বাস্থ্য খাতের যে মোট খরচ 10% বেশি শুধুমাত্র ডায়াবেটিসের জন্যে। এবং ডায়াবেটিসের জন্য মানে কি, শুধু রক্তের গ্লুকোজ কন্ট্রোলের জন্য নয়, ডায়াবেটিসের কিডনি, চোখ, হার্ট, কানিগুলা মিলে। তাহলে যখন এই সেবাটাকে আরও উন্নত করতে পারবো, দেখা গেল 40-50% সারা পৃথিবীর স্বাস্থ্য খাতের খরচ ডায়াবেটিসের পিছনে একাই যাচ্ছে। তাহলে কি করতে হবে? জনগণকে সেবা তো দিতে হবে। তাহলে পলিসিটা এমন হবে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা আসবে এবং ফোকাস হবে প্রাইমারি প্রিভেনশন, মানে ডায়াবেটিস হওয়ার আগেই ঠিকিয়ে দিতে হবে। এখন কাঠামো যেটা বারেরম যেটা করছে সারা পৃথিবীর একটা দৃষ্টান্ত, কিন্তু সরকারকে তো প্রতিনিধিত্ব করতে হবে, জনগণের সেবা নিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে অনেক দিন দরবার করছি, কিছু সফলতার কাছাকাছি এসে গেছি। যেমন নন এনসিডি কর্নারের কথা বললাম। সরকারের যে দুর্বলতার প্রধান কারণ হলো যে এখনও কিন্তু বিশেষজ্ঞ সেবাটা মেডিকেল কলেজ কেন্দ্রিক। বাংলাদেশে মোটে 8টা মেডিকেল কলেজে হরমোন বিভাগ আছে, সব জায়গায় বেড নাই। এই 8টার মধ্যেও বেডের সংখ্যা খুবই কম, শিক্ষক এটা তো জেলা পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে না। হবে। মেডিকেল কলেজও 32টার মধ্যে 8টাতে মাত্র আছে। এবং কোথাও একজন প্রফেসর আছে, কোথাও প্রফেসর নেই, কোথাও 5টা বেড, কোথাও 8টা বেড, এরকম। টোটাল বাংলাদেশে এখন 122টা বেড, প্রায় 80,000 বেডের মধ্যে 122টা বেড হলো হরমোন বিভাগ, টোটালটা, ডায়াবেটিসের জন্য নয় কিন্তু। তাহলে আমরা সরকারের সাথে নেগোসিয়েশন করে এটা ওনারা মেনে নিয়েছে যে 500 বেডের হাসপাতাল দিয়ে মেডিকেল কলেজ শুরু হয়, প্রতিটা মেডিকেল কলেজে একটা পরিপূর্ণ এন্ডোক্রাইনোলজি বিভাগ থাকবে। আমরা আরেকটা, এটা যুদ্ধ ছিল আমাদের, এক যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেটা হলো যে যেমন ধরুন বাতদরের ইনস্টিটিউট আছে, কিডনি ইনস্টিটিউট আছে, এনআইও আছে, চক্ষু বিজ্ঞান, সবারই আছে, খালি এন্ডোক্রাইন ইনস্টিটিউট নাই। পরে আমি আমাদের এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমি নেতৃত্ব দিতাম, স্যারেরা সবাই ছিলেন, আজকান স্যারও সাপোর্ট করেছেন আমাদেরকে। শেষ পর্যন্ত সরকার মেনে নিয়েছে যে একটা এন্ডোক্রাইন ইনস্টিটিউট হবে। তো এটা কিন্তু যদি হয়, টোটাল চেহারা কিন্তু পাল্টে যাবে। তো বারডেমকে যে কষ্ট করতে হচ্ছে, কষ্টটা লাভক হবে, জনগণের যে সেবার ঘাটতি থেকে যাচ্ছে সেটা কিন্তু উপরে উঠে যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা মোটা দাগে জানতে চাই যে স্যার, আর কোন কোন চ্যালেঞ্জ, আপনারা তো অনেক দূর আসলে চিন্তা করেছেন, সরকার আসলে আর কতভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে, বা আমাদের অপ্রতুল বাজেটের মধ্যে ডায়াবেটিসের গুরুত্বটা আসলে কত বেশি বাড়ানো উচিত? দেখুন, আপনার যদি এখন তো যুগ হলো নন কমিউনিকেবল ডিজিজ যুগ, তার মধ্যে ডায়াবেটিসটা অন্যতম। এখন তো কমিউনিকেবল ডিজিজ ধরতে গেলে এখন প্রায় নিলি ইরিগেটেড ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড থেকে। এখানে গভর্নমেন্টকে আরও বেশি প্রায়োরিটি দিতে হবে নন কমিউনিকেবল ডিজিজের উপরে। এখানে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং গভর্নমেন্ট এটা হ্যান্ড টু হ্যান্ড কাজ করছে দ্য হেলথ সেক্টরে। শুধু খালি সার্ভিস না, আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের নিয়ে কাজ করছি। আমাদের চিন্তাটা হলো গভর্নমেন্ট কাছ থেকে আমাদের এটা অনুরোধ যেটা হবে, ইট শুড বি আপওয়ার্ড রিফারেল অ্যান্ড ডাউনওয়ার্ড রিফারেল, দুটো সিস্টেম চালু করতে হবে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের। ইভেন কি আমার ইউনিয়ন লেভেলেও আমাদের মেডিকেল অফিসার নিয়োগ করা আছে, তাদের প্রথম ট্রেন করা যে প্রাইমারি ট্রিটমেন্টটা সিলেক্ট দ্য পেশেন্ট, আপনি পেশেন্টকে শনাক্ত করবেন তার ডায়াবেটিস আছে কিনা, এবং প্রাইমারি ট্রিটমেন্টটা আপনি দিবেন। দেওয়ার পর আপনি যখন দেখবেন প্রাইমারি ট্রিটমেন্টটা আপনার হচ্ছে না, সুরা নিয়ন্ত্রণটা আছে, দেন ইউ ক্যান রিফার দ্য পেশেন্ট টু ডিস্ট্রিক্ট লেভেল। সেখানে আমাদের এখানে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট যারা আছেন, ট্রেন্ড এন্ডোক্রাইনোলজিস্ট তারা থাকবেন,
ডিস্টিলও যখন আপনি ফেসিলিটি দরকার দিবেন, এটা হলো সেকেন্ডারি পার্ট। সেকেন্ডারি পার্টে যখন পাবেন না তখন টার্সারি পার্টে যাবেন, তাহলে কিন্তু ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে অনেক কিছু, এবং ইউ ক্যান কভার দ্য হোল সিচুয়েশন। এটা হলো গভর্নমেন্ট সাইড থেকে আমাদের ভাবনা, আর আমাদের পার্ট তো আমরা বাংলা জাতীয় সমিতি করতেছি, এবং সেটাই হ্যান্ড টু হ্যান্ড অলওয়েজ আমরা গভর্নমেন্টের সাথে মিলিয়ে আমরা করতেছি। এই যদি এই রিফারেল সিস্টেম না করেন, আবার অন দ্য আদার হ্যান্ড যে রোগীটা টার্সারি লেভেলে আমার ট্রিটমেন্ট নাম পেলো, তাকে আবার ডাউনওয়ার্ড রিফারেল যেতে হবে, তাকে আবার যেতে হবে আবার গুডস লেভেল, যে এই ট্রিটমেন্টটা নিচ্ছে সে ট্রিটমেন্ট ফলো করছে কিনা আমার প্রাইমারি পেশেন্ট সেটা ঠিক করতে হবে। সো প্রাইমারি পেশেন্টকে যদি আপনি ট্রেন আপ না করেন, তাহলে আপনি এই অত বড় যোগ্য রোগীর ব্লড ইট ইজ নট পসিবল বাই এনি কান্ট্রি। সো এভরি কান্ট্রি, নেশন যেটা আমরা ডেভেলপ কান্ট্রি বলেন, তারা কিন্তু প্রাইমারি ফিজিশিয়ানকে এই জিনিসগুলি ট্রেন আপ করছেন। ডায়াবেটিস না, তাদেরকে কার্ডিওলজি ট্রেন আপ দিচ্ছেন, একটা প্রাথমিক ট্রেন আপ দিচ্ছেন, হাইপার টেনশনে প্রাথমিক ট্রেন আপ দিচ্ছেন, চোখে ব্যাপারে প্রাথমিক ট্রেন আপ দিচ্ছেন। যদি আমি ট্রেন আপ না করতে পারি প্রাইমারি ফিজিশিয়ানকে, তাহলে হবে না, কারণ কারিকুলামে এত কিছু শেখানো হয় না, একটা গ্রস আইডিয়া দেওয়া হয়, তারপরে আপনাকে ফেস বাই ফেস আবার ট্রেন আপ করেন, 7 দিনের কোর্স বা 1 মাসের কোর্স বা 3 মাসের কোর্স আপনি করান। এখন তো আর ডিজিটালি করা যেতে পারে, এখন তো আপনার আমাকে ডাক্তারকে আসতে হচ্ছে না সেন্টারে, ইউ ক্যান গিভ ট্রেনিং ডিজিটাল ওয়ে। সো ইভেন না করলে প্রাইমারি ফিজিশিয়ানকে আপনি না করেন, তাহলে কিন্তু আপনি পারবেন না এত বড় সিস্টেমকে আপনি সামলাইতে। স্যার আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন স্যারের কাছে করতে চাই, আরও রোগীদেরকে শনাক্ত করে বের করা, আর একটা হচ্ছে পোস্ট ক্রিয়েশনের জন্য আসলে আরেকটা লড়াই আসলে দরকার কিনা স্যার, মানে চিকিৎসকদের পদায়নের ক্ষেত্রে? সে তো বটেই, এটা হলো যে এখন সরকার না, শুধু সারা পৃথিবীতেই কিন্তু সার্ভিসটা এমন যে পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, রুগীর কাছে সার্ভিস অ্যাভেলেবল করতে হবে। তাহলে এখনও কিন্তু বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক সব কিছু, তাহলে এটা কিন্তু এভাবে হবে না, সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এখন যন্ত্রপাতি ব্যবহার করতে পারি, টেকনিক্যাল সাপোর্ট ব্যবহার করতে পারি, কিন্তু মূল ঘটনাটা হলো যে একজন রোগী যদি পঞ্চগড় থেকে ঢাকায় এসে সেবা নিতে হয়, আর ও যদি রাস্তাঘাটেই তো চিকিৎসার টাকা তিনি ফেলে দিলেন আর কি, তাই হবে না। তাহলে আরেকটা যেমন ধরুন ডায়াবেটিসের রোগী তো আজীবনী চিকিৎসা পাবে, তাহলে প্রথম দিকের পরে উনি কিন্তু খালি ফলো আপ করবে। এই ফলো আপটা কিন্তু আমরা টেকনিক্যালি করতে পারি টেকনোলজি ব্যবহার করে। তাহলে সেটা SMS দিয়ে তাকে মনে করিয়ে দেওয়া, হোয়াটসঅ্যাপ হোক, মোবাইল SMS হোক, যাদের ইমেল ব্যবহার করা হয় ইমেল, এবং ওই রিপোর্টটাকে যদি আমরা একদম ডিজিটাল এক্সপার্ট রাখি, যে সে আমাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে সে একটা পর্যালোচনা করে একটা মতামত দিয়ে দিবে, সে একটা লেভেল পর্যন্ত পারবে, বাকিটা স্যারের কাছে গেলো, আমার কাছে গেলো, অমুকের কাছে গেলো। এটা কিন্তু তাহলে আমরা সকলকে কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে। আপনি একটু আগে বলেছিলেন যে লস টু ফলো আপ, মানে রুগীরা যে হারিয়ে যাচ্ছে, অসংখ্য রুগী কিন্তু এই হারিয়ে যাচ্ছে কেন? সে পৃথিবী থেকেও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো যাচ্ছে, কিন্তু যারা করছে তখন বলে যে আমার তো আর সামর্থ্য নাই। একটা দ্বিতীয় হলো এর জন্য আমি এত দূর যাবো, এটা এখন পারছি না। এখন দেখেন সরকার যে একটা ভালো কাজ করেছে, আমাদের খালি সমালোচনা করলে প্রশংসা করতেই হবে। NCD কর্নারের মাধ্যমে 2টা মাত্র ট্যাবলেট দিচ্ছে, মেটফরমিন আর একটা গ্লিমেপেরাইড। এইটা দিয়ে আমাদের সারা বাংলাদেশে ডায়াবেটিসের 92% রোগী আনকন্ট্রোল, কিন্তু এই 2টা ট্যাবলেট যে রোগীরা খেয়েছে তাদের মধ্যে 76% কিন্তু কন্ট্রোল রেট। তাহলে সরকার যদি এরকম ছোট ছোট পদক্ষেপ নিয়েও কিন্তু সফলতা পেতে পারি, তাহলে কিন্তু মূল কাজটা কি, ওকে কিন্তু ওর বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়েছে, এটা হলো মূল কারণ। আর টাকা কিন্তু খুবই সামান্য, কিন্তু নিশ্চিত করা হয়েছে যে উনি এই মাসে একবার করে নেবেন এবং ফুরিয়ে গেলে আবার নেবেন, আর কন্ট্যাক্টটাকে মেনটেন করা হয়েছে এবং বিনা পয়সায় পাচ্ছি। এই 3টা জিনিস করেই কিন্তু 8% কন্ট্রোল থেকে 46% কন্ট্রোলে যাওয়া গেল। তাহলে সারা দেশকে যদি এই কভারেজে আনতে পারি তাহলে কত ভালো হতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সরকার নানাভাবে আসলে চেষ্টা করছে, কিন্তু ব্যক্তি যদি সচেতন না হয়, একজন ব্যক্তি যদি ডায়াবেটিসে আক্রান্ত হবার আগেই তিনি তার গতিবিধিটা বুঝতে পারেন, বা একজন চিকিৎসকের কাছে যান বা পরামর্শ নেন, বা কোনোভাবে তিনি যদি শনাক্ত নিজেই আসলে হতে পারেন, তাহলে সরকারের লোড কমে যায়, পরিবার রাষ্ট্রের লোড কমে যায়। সেক্ষেত্রে সচেতনতা জরুরি। আমরা যে কোনো বিষয়ে কিন্তু নানা ধরনের তথ্য গুগলে, ইউটিউবে নিচ্ছি, কিন্তু নিজের শরীরের ব্যাপারে যেই রোগটি আসলে মহামারী বা যা আমাকে একদম প্রাণ নাশ করে ফেলছে, সেটির ব্যাপারে আরও সতর্কতা প্রয়োজন। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।